দিস ইজ বাবর আজম হোয়াট হি ইজ নোন ফর। ডান পাশে দিস ইজ বাবর আজম হোয়াট হি ইজ নোন ফর, দিস ইজ দ্য রিয়েল সিনারিও। আসসালামু আলাইকুম। বাবর আজম এই বছর বিপিএল খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে এবং সে সময়টায় প্র্যাকটিসে তাকে খুব কাছ থেকে অবজার্ভ করার সুযোগ আমার হয়েছিল। এই ব্যাপারে যাওয়ার আগে আমি দুইটা আউট দেখাতে চাই। 2023 বিশ্বকাপে বাবর আজম হয়েছিলেন একইভাবে একই জায়গায় ধরা খেয়েছেন স্পিনারের বলে এবং ফ্ল্যাট জোরের উপরে শর্ট অফ লেন্থে বল করা দুইটা বলে। খেয়াল করে দেখেন অ্যাডাম স্যাম্পার যে বলটা একদম শর্ট অফ লেন্থের একটা বলে একটু ফ্ল্যাট জোরের উপর করা, বাবর আজম পুল করতে গেছেন, পুল করতে গিয়ে মিড উইকেট অঞ্চলে ধরা খেয়েছেন। আবার নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচেও বাবর আজমকে ঠিক এইভাবেই ট্র্যাপ করা হয়েছিল এবং বাবর আজম এইভাবেই শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন। এই দুইটা আউট দেখে আপনি আসলে কি ভাবছেন, আপনার কি মনে হচ্ছে? উত্তরটা হচ্ছে এই দুইটা আউটই করা হয়েছে হোমওয়ার্কের মাধ্যমে। এই দুইটা আউটই হোমওয়ার্কের ফসল, যে হোমওয়ার্কটা দুই টিমের টিম অ্যানালিস্ট করেছেন, টিমের কাছে জমা দিয়েছেন এবং টিম সেই অনুযায়ী প্ল্যান করেছে। এখন সেই অ্যানালিস্টকে আসলে বাবর আজমের মতো গ্রেট প্লেয়ারও হতে হয় নাই, এটা ক্রিকেটীয় অবজারভেশনের ব্যাপার এবং টিম অ্যানালিস্টের কাজটা আসলে এই জায়গাটাতেই। এবং পরপর দুইটা আউট কিন্তু এটাই প্রমাণ করে যে বাবর আজমের ওই পার্টিকুলার জায়গাটা নিয়ে একটা বেশ ভালো মতো হোমওয়ার্ক করেই এই দুইটা টিম নেমেছে। এখন বাবর আজমের ক্যারিয়ার নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, তার ক্যারিয়ারের দুইটা ফেজ আছে। একটা ফেজ আপনি দেখবেন যে 2022-23 সালের আগে যখন বাবর আজমের কাভার ড্রাইভগুলোতে আমরা খুব মুগ্ধ হতাম, তিনি খুব কনসিস্টেন্ট পারফর্মার ছিলেন। আরেকটা ফেজ হচ্ছে 2022-23-এর পরে। খেয়াল করে দেখবেন আমরা যে সময়টায় বাবর আজমের কাভার ড্রাইভে মুগ্ধ হতাম, তিনি কাভার ড্রাইভগুলো যখন করতেন বল ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি রেখে আন্ডার হিজ আইজ তিনি কাভার ড্রাইভ করতেন এবং অনেক লেটে তিনি শট নেগোশিয়েট করতেন, অর্থাৎ বলকে অ্যালাউ করতেন খুব কাছাকাছি আসার জন্য, দেন একটা এক্সট্রা বিট অফ টাইম তিনি পেতেন, সেই অনুযায়ী ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি তিনি শট নেগোশিয়েট করতেন। 2022-23-এর পরে একটা অদ্ভুত বিষয় দেখা গেছে বাবর আজমের ব্যাটিংয়ে, সেটা হচ্ছে যে বলগুলো 5th, 6th, 7th স্ট্যাম্পে বা তার বডি থেকে দূরে, সে বলগুলোতেও তিনি হ্যান্ড থ্রো করছেন শট খেলার জন্য। মানে তিনি নর্মালি যেটা আমরা জানি সেটা হচ্ছে টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার, তিনি টপ হ্যান্ডেই বলকে পুশ করতে পছন্দ করেন যেগুলো তার বডির কাছাকাছি। কিন্তু 2022-23-এর পরে হঠাৎ করে আমরা দেখেছি বটম হ্যান্ডে তিনি শট খেলতে চেষ্টা করছেন, যেটা তাকে ব্যাকফায়ার করেছে, অফ স্ট্যাম্পের বাইরের বল তিনি খেলতে গেছেন। আরেকটা বিষয় খেয়াল করেছি, তা হচ্ছে যে বলগুলো তিনি হয়তো বা কাভার ড্রাইভ করতেন একটা সময়ে, পিএসএল এর মধ্যে আমরা খুব বেশি মাত্রায় দেখেছি সেগুলোকে লেগ সাইডে টেনে শট খেলছেন, মিড উইকেটে খেলছেন, স্কোয়ার লেগে খেলছেন, কাও কর্নারে খেলছেন, আবার কখনো কখনো স্কুপও করতে যাচ্ছেন। এই জায়গাটা বাবর আজমের ডেফিনেটলি একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো অবশ্যই আছে। তাকে নিয়ে অনেক কথা হয়েছে, তিনি ওয়ানডে বা টি-20-র সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না বা পারছেন না, যে কারণে তার খেলার ধরনটা পরিবর্তন করতে হবে। কিন্তু এটা করতে গিয়ে আমার কাছে মনে হয় নিজের বিপদটা বাবর আজম নিজে টেনে এনেছেন। আমরা একটু গভীরে যদি অ্যানালাইসিসটা করতে চাই তাহলে একটু খেয়াল করে দেখব বাবর আজমকে আমরা যে ধরনের কাভার ড্রাইভ করতে জানি। খেয়াল করে দেখেন বোলার যখন বল করছেন, যেই বলগুলো তিনি রিচ করছেন এবং ব্যাটের অবস্থানটা খেয়াল করে দেখেন এবং যেখান থেকে বলকে মিট করছেন আন্ডার হিজ আই এবং ব্যাটটা তার বডির খুব কাছাকাছি অঞ্চলে, এই শটটা তিনি খেলেছেন ব্যাকফুটে এবং এই ধরনের বলে, এই ধরনের লেন্থ বলে বাবর আজম এই ধরনের ব্যাকফুট ওরিয়েন্টেড শট, কিন্তু বলের জন্য তিনি ওয়েট করেন, তিনি বলের জন্য ওয়েট করতে একদম লাস্ট পয়েন্টে গিয়ে তিনি বলের সঙ্গে ব্যাটকে মিট করেন। আমরা একটা ফ্রন্ট ফুট বল দেখি যে একটা ফ্রন্ট ফুট বল বাবর আজম কীভাবে খেলতেন। খেয়াল করে দেখেন এটা একটা অফ স্ট্যাম্পের বাইরে, এটা একটা অফ স্ট্যাম্পের বাইরের একটা বল, যে বলটায় বাবর আজম মিট করতে যাচ্ছেন এমন একটা পজিশন থেকে যেখানে ব্যাটের অবস্থান এবং পায়ের অবস্থানটা কিন্তু ক্লোজ। তিনি আগেই একটা অফ স্ট্যাম্প গার্ড নিয়ে নিচ্ছেন শটটা খেলার আগে, দেন যখন মিট করছেন তখন খুব ক্লোজ ইন পজিশন থেকে বলটাকে মিট করছেন। নাহিদ রানার বলে বাবর আজম যেভাবে আউট হয়েছেন নাওয়াডেজ, এটা বাবর আজমের একটা মুদ্রা দোষের জায়গা। খেয়াল করে দেখেন বলটা কিন্তু 6-7 স্ট্যাম্পে এবং বাবর যে জায়গা থেকে বলটাকে মিট করছেন আপনি চিন্তা করে দেখেন যে সেই জায়গাটাতে কতটুকু গ্যাপ, কতটুকু দূর থেকে, বডির কতটুকু দূর থেকে তিনি শটটাকে নেগোশিয়েট করছেন। আপনারা যদি এই জায়গা থেকে দেখেন, আমি এখানে যে জায়গাটা বাবর আজমের ব্যাটটাকে দেখতে পাচ্ছি, সাপোজ আমার এই আঙ্গুলটা যদি বাবর আজমের এই জায়গায় ব্যাটটা হয়, নর্মালি বাবর আজম আগে এই ধরনের বল ছেড়ে দিতেন টেস্ট ম্যাচ ক্রিকেটে, তিনি নেগোশিয়েট করতেন। আমরা যদি এই লাইনটা দেখি, এই লাইনটা বরাবর যে বল তিনি পাচ্ছেন রিচে বা তার ব্যাটটা এই লাইন বরাবর আনলে যতটুকু রিচ পাচ্ছে খুব লেটে ওই ধরনের শট তিনি খেলতেন। বাট নাওয়াডেজ আমার কাছে মনে হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল জায়গা, যে তিনি টপ হ্যান্ড থেকে বটম হ্যান্ডও ইউজ করার চেষ্টা করছেন এবং এই দুইটা ক্ষেত্রে আমরা যদি পার্থক্যটা একটু খেয়াল করে দেখি আপনি খুব ভালো মতোই বুঝতে পারবেন। এই যে বলটা বাবর আজম যেটা নাহিদ রানার বলে আউট হয়েছেন, খেয়াল করে দেখেন কতটুকু ডিস্টেন্স
এই জায়গাটা আমরা যদি চিন্তা করে দেখি অফ স্ট্যাম্প বরাবর তার পাটা আছে এবং এমন একটা পজিশন থেকে তিনি শটটাকে খেলছেন যে পজিশনটায় তিনি বলটাকে রিচ করতে পারছেন, বলটা তার চোখের খুব নিচ বরাবর আছে। বাট এই পার্টিকুলার পজিশনটা খেয়াল করে দেখেন যেখানে নাহিদ রানার বল আউট হয়েছেন বলটা 6 বা 7 স্টাম্পে এবং তিনি হ্যান্ডটাকে থ্রোই করেছেন আলটিমেটলি। এবং আপনি হাতের পজিশনটা যদি একটু লক্ষ্য করে দেখেন এক্স্যাক্টলি ফিনিশিংটা যে জায়গাটায় হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিনিশিংটা যে জায়গায় হচ্ছে, দিস ইজ বাবর আজম what he is known for, ডান পাশে দিস ইজ বাবর আজম হোয়াট হি ইজ নোন ফর। এইটা খেয়াল করে দেখেন হি ইজ থ্রোয়িং হিজ হ্যান্ডস, দিস ইজ দ্য রিয়েল পিকচার। এই যে বাবর আজম একটা কভার ড্রাইভ নেগোশিয়েট করার পর এই পাশ দিয়ে অর্থাৎ তার ব্যাটটা যে জায়গায় আছে এই পাশ দিয়ে তিনি আবার সেই বলটাকে দেখছেন। খেয়াল করে দেখেন আমরা এই কভার ড্রাইভ নিয়ে প্রচুর কথা বলেছি, অনেকগুলো কন্টেন্ট কিন্তু আমাদের অনফিল্ডের পর্দায় আছে। দিস ইজ দ্য রিয়েল সিনারিও, যেটা বাবর আজমের টেকনিক্যাল একটা বড় পরিবর্তনের জায়গার মধ্যে আছে যে Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কা পাই। এই যে কভার ড্রাইভের ফিনিশিংটা স্ট্রেট ব্যাটে ফিনিশিংটা করছেন, এই জায়গাটায় কোনো ফিনিশিংয়ে বাবর আজমের হয় নাই। এবং দিস ইজ দ্য প্রবলেম, কারণটা হচ্ছে যে এত ওয়াইড ডেলিভারি তিনি যে জায়গা থেকে দাঁড়িয়ে চেস করছেন তার বটম হ্যান্ড দিয়ে, এটা দিস ইজ নট বাবর আজম ইজ নোন ফর। সো আমার কাছে মনে হয় যে এই টেকনিক্যাল পার্থক্যটা বা টেকনিক্যাল পরিবর্তনটা আসলে মানুষের কথা শুনে শুনে বাবর আজমের হয়েছে। বাবর আজম যে ক্রিটিসাইজের শিকার হয়েছিলেন, টি-20 ক্রিকেটে তিনি স্ট্রাইক রোটেট করতে পারছেন না, বেশি স্ট্রাইক রেটে খেলতে পারছেন না, বাট সব প্লেয়ারের যে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে এরকম কোনো কথা নাই। সবসময় যে আপনার একদম তক্তা পিচে খেলা হবে এরকমও তো কোনো কথা নেই। এক একজন প্লেয়ারের নেচার এক এক রকম। বিরাট কোহলি তিনি তার নেচার থেকে বেরিয়ে আসেন নাই, টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো সবার যে হেনরিক ক্লাসেনের মতো ব্যাটিং করতে হবে, একটা টিমের সবার রোল একরকম থাকবে না। কোনো একজন প্লেয়ার থাকবেন বাবর আজমের মতো, কোনো একজন প্লেয়ার থাকা উচিত বাবর আজমের মতো যে প্লেয়ারটা তার স্বভাবজাত ব্যাটিংটাই করবে। তিনি যে টাইমটুকু কিল করছেন বা টাইমটুকু নিচ্ছেন সেটাকে পুষিয়ে দেবেন আরেকজন, ফখর জামান, শাদাব খান, আরেকজন চাচা ইফতেখার, যে কেউ পুষিয়ে দেবেন। সো আমার কাছে মনে হয় যে দিস পিকচার, এই যে কম্প্যারিজন পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটাই সব কিছুর সামারি করছে। আপনি ফিনিশিংটা দেখেন দুইটা শটের ক্ষেত্রে হিউজ ডিফারেন্স, এবং দিস ইজ হোয়াট বাবর আজম ইজ নোন ফর, বাট দিস ইজ নট হোয়াট বাবর আজম ইজ নোন ফর। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ডিফারেন্সের জায়গাটা এখানে। দর্শক, বাবর আজমকে নিয়ে এটা অনেক দিনের একটা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বিশ্লেষণের জায়গা ছিল। বিপিএলের সময়ও বাবর আজমকে প্র্যাকটিসের সময়টাতে দেখেছি, অবজার্ভ করেছি। সো সব কিছু মিলে এটা আমার কাছে মনে হয়েছে যে এই টেকনিক্যাল প্রবলেমটায় বাবর আজম হয়তো বা ভুগছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।